রায়গঞ্জের বিষ্ণুপুরে জমি কেলেঙ্কারি, ফেক দলিল বানিয়ে প্রায় 6 বিঘা জমি হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ। রায়গঞ্জ থানার বাহির অঞ্চলের বিষ্ণুপুর মৌজার 393 নম্বর দাগের 197 শতক জমি ঘিরে তীব্র বিতর্ক আর উত্তেজনা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ফেক দলিল বানিয়ে অবৈধভাবে জমির রেকর্ড আর রেজিস্ট্রি নিজেদের নামে করিয়ে নিয়েছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এই অভিযোগ তুলেছেন প্রকৃত মালিক মনির উদ্দিন সরকারের ছেলে রহমান আলী ও তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই জমির প্রকৃত মালিক ছিলেন মনির উদ্দিন সরকার, পিতা কেরামত আলী সরকার। আসলে কি সমস্যা জমি নিয়ে আপনাদের? জমির সমস্যা, আমার বাবার নামে রেকর্ড ছিল, সব কিছু ছিল, দলিলও আছে। ওরা এরা হুমকি টুমকি দেখাচ্ছে আর কি। কারা হুমকি দেখাচ্ছে? এই যে মস্তান এগুলার লোক। তারা কি সমস্যা করছে আপনার? ওরা বলছে তুমি জমি বেড়তে যাবো না, যাবি না, হ্যাঁ এই বলছে। রহমান আলীর বক্তব্য, তার বাবা একসময় সত্যেন্দ্র নারায়ণ চৌধুরী এবং ক্ষিতীশ চন্দ্র রায় চৌধুরীর কাছ থেকেই জমি কিনেছিলেন, কিন্তু তখন তিনি ছোট ছিলেন, কিছু জানতেন না, আর বাবাও মারা যান। প্রায় 2 বছর আগে বিষয়টি জানার পর তারা দেখেন বিনা কাগজে এতদিন ধরে জমি দখল করে ভোগ করছিলেন আহমেদ বদির উদ্দিন, সুজিব উদ্দিন, সাজিরুল হক, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ আরিফ। এরপর অভিযোগ আরো গুরুতর, ফেক দলিল বানিয়ে অবৈধভাবে জমির রেকর্ড রেজিস্ট্রি করিয়েছেন মোহাম্মদ শরীফ, মোহাম্মদ আরিফ, আক্তার রহমান, কাউসার আলী, মাহফুল আলম, তুফানু মোহাম্মদ এবং হারুন আলী রশিদ। আচ্ছা, আপনারই জমি, বলছেন আপনারই জমি, তাহলে তারা এতটা সাহস কি করে পাচ্ছে আপনাদের জমির উপর অধিকার বসাতে? ওই যে বসাতে আমাকে মস্তান ওরা জমিটা ছেড়ে দিতে বলছে, যেটা জমি ওরা নেয়। এখন জমির কাগজ কার নামে আছে? আমার নামে, আমার বাবার নামে, আমার নামে, আমার বাবার নামে। আমরা শুনেছি যে এই জমির কাগজ নাকি এখন আপনার নামে নেই, অন্য কারো নামে হয়েছে। অন্য কারণ হয়েছে, ওরা জালি রেজিস্ট্রি করছে। জাল রেজিস্ট্রি করছে। আপনার কাছে জমির অরিজিনাল সমস্ত কাগজপত্র রয়েছে? সমস্ত দলিল ফলিল, যত দলিল আছে, রেকর্ডের কাগজ আছে, সব আছে। রেকর্ডটা তো এই 3 তারিখে কাটলো স্যার। আপনি কবে জানলেন যে আপনার এই জমিটা? এইটা জমি যখন অনলাইনে হলো তখনই দেখা যাচ্ছে যে আমার বাবার জমি। 2 বছর আগে দেখছি যে এই বাবার জমি আমার আছে। আমাদের 180 বিঘা জমি আমাদের বাবার মালিক। আমি তখন বয়স 7-8 বছর, তখন বাবা আমার মারা হয়েছে। আমরা কিছুই বুঝতে পারি না জমি কোথায় আছে না আছে। আপনারা কি চাইছেন এখন? এখন আমরা জমি চাই। এরপর বিএলএনএলআরও অফিসে গিয়ে মনির উদ্দিন সরকারের ছেলে এবং পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দায়ের করলে গত 11 জুন 2025 তারিখে বিএলআরও অফিস থেকে হারুন আলী রশিদের নামে অবৈধভাবে নথিভুক্ত 67 শতক জমি ফিরিয়ে দেয় আসল মালিক অর্থাৎ মনির উদ্দিন আলীর নামে, যা তখনই খানিক স্বস্তি দেয় পরিবারটিকে। কিন্তু নাটক থেমে থাকেনি। অভিযোগ, মাত্র কয়েকদিন পর গত 4 জুলাই 2025 তারিখে আবারও রহস্যজনকভাবে সেই জমি ফেরত দেওয়া হয় হারুন আলী রশিদকে। কি নাম কাকু আপনার? দুলাল মোহাম্মদ। বাড়ি কোথায় আপনার? কুমরুল। জমি জায়গা নিয়ে একটা সমস্যা চলছে, প্রায় 6 বিঘা জমি। স্যার 2 বছর থেকে এটা আমার যে কাকু আছে ওরা লেখাপড়া জানে না, আমাকে বলছিল, তার জন্য আমি কাগজপত্র ওদেরকে বার করে দিয়েছি। এবং আমার পর অনেক অত্যাচার, কখনো বলছে মস্তান দিয়ে ডাকাচ্ছে বেলারোকে। আবার আমার কাছে মেসেজ আসছে স্যার, আমি ওদের গোষ্ঠী হিসাবে আমার যে কাকু লাগে ও সাব্বির এবং আমাকে আর মিম পার্সোনাল ডাকছিল, তো তুমি আসো এখানে বসো, তোমার যা কিছু একটা হয়ে যাবে, তুমি এটা বাদ দাও। তো আমি বলছি আমি এটা বাদ দিতে পারবো না, আমার গোষ্ঠী মরে গেলে পরে আমাকে মাটি ও দিবে, কাঁধে ও নিয়ে যাবে, বাস কাটে ও নিয়ে যাবে, কিন্তু আমি ছাড়তে পারবো না। সাব্বির বলছে যে তুমি ছেড়ে দাও, না হলে তোমাকে গুলি করে মারা হবে। আফাজ মেন হচ্ছে আফাজ, সাব্বির, এই 2 জনে মিলে পুরো গ্রামটাকে মিলে মানুষকে ভয় দেখায়। আর পয়সা যে আছে আফাজের, যতগুলো দুষ্টি কাম সব আফাজ আর সাব্বির। আর অনেক জমি ঝামেলা করছে, একটা জমি আরো বিক্রি করেছে ওরা জাল দলিল নিয়ে স্যার। তো এইগুলা ব্যাপার হচ্ছে কি, ওরা এখন আমাদের গ্রামে অনেক মস্তান দাদা হয়ে গেছে, আর সবসময় পিস্তল রিভলভার নিয়ে যায় এবং আমাদের বাড়িতে অশান্তি করে যায়। আর এবং আমাকে বাড়িতে বলছে যে গুলি করে মারে দেবো। বেলারুতে আমাকে যে বাবর আলী আড়াই অফিসার এবং ওখানে মুস্তাক আলী একটা ছেলে আছে কর্ণজোড়া, ওর বাড়ি, ওই মুস্তাক আলীর ছেলে তখন মহিমকে ডাকে মস্তান ডাকাইছিল। এটা হচ্ছে 21 তারিখে যখন আমরা গিয়েছিলাম বেলারুতে একটা কাগজ জমিটা ফেরত দেওয়ার জন্য, তখন আমাদেরকে আড়াই অফিসার কি বলেছিল যে আমি জমিটা আজকে ফেরত দেবো, তোমাকে ওয়াটার শিট দেবো না। ঠিক আছে, ওয়াটার যখন দিব না স্যার, তো জমিটা ফেরত দিবা। তো তখন আমাদের 22 তারিখে আমরা গেলাম না, তখন আবার 22 তারিখ ওরা গেল,
তখন আমি 22 তারিখে আমাকে একটা ছেলের নাম আছে জহির, ওর নাম্বার আছে আমার স্যার। 22 তারিখে আমাকে ফাঁকি দিয়ে ডাক দিচ্ছে যে তুমি এখানে আসো, ওরা আসছে। তখন আমার একটা সন্ধ্যায় লাগে মঞ্জুর আলী, সুগটলা বাড়ি, ও বলছে যে এখানে আসবে না, ওরা অনেক লোক আসছে, তোমাকে এখানে মেরে দিবে। তো আমাকে জহির বারবার বলছে। তখন আমি সেদিন বিন্দল ছিলাম, বিন্দল আমার ভাইজির বাড়িতে গেছিলাম, আমাকে বলছে তো তুমি বেলারু তো আসো, হ্যাঁ ওরা আসছে এখানে। তো আমি তখন গেলাম না, এই বই তারপরে ঘুরে চলে আসলাম। ঘুরে আসে আবার কাকুকে সঙ্গে নিয়ে গেলাম 27 তারিখে। তখন ওরা আবার অলরেডি হারুন রশিদের নামে জমিটা করে দিয়েছে। আড়াই অফিসার বাবর আলী এবং বাবর আলী আর যে মুস্তাক, এই দুইজনে মিলে অন্য অন্য জমি দাগের সবগুলো মানে পয়সা দিয়ে 593 দাগ দিয়ে জমিটা 393 কাটেছে। ওদের আছে 593 আর মনিরুদ্দিনের সরকারের জমি আছে 393। তাহলে এটা কিভাবে হলো? বেলারুকে বললাম, বেলারু যখন কি বললো যে যা বাবর আলীর কাছে, হ্যাঁ বাবর আলী তখন কি করলো, জমিটা ফেরত দিল না। তারপরে তখন আমাদের জমিটা ফেরত দিল কয় তারিখে? 11 তারিখে। 11 তারিখে ফেরত দিল আগের মাসে। তখন আবার কি করলো এরা 3 তারিখে গিয়ে জমিটা বাবার আবার ওই দলিলটায় 593 জেমতুল্লাহ সরকার নাম আছে, ওই দলিলটা দিয়ে আবার জমিটা আবার কাটে নিয়েছে। ওদের দলিল, ওদের হারুন রশিদ, তো ওদের খতিয়ান নম্বর আছে 32-14 খতিয়ান, এই সামনে 3 তারিখ কাটেছে। আরো বিস্ফোরক অভিযোগ রহমান আলীর পরিবারের। 9 জুলাই বিএলআরও অফিসের এক আরআই অফিসার জমির ওয়াটার শিট দেওয়ার নামে রহমান আলী ও তার 2 ভাইপোকে বিএলআরও অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন। সেই সময় গুন্ডা বাহিনীর কয়েকজন সদস্য রহমান আলী ও পরিবারের সদস্যদের জঙ্গলে তুলে নিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে সই করিয়ে নেয়। এমনকি রহমান আলীর কাছ থেকে জোরপূর্বক অরিজিনাল আধার কার্ড নিয়ে তা জেরক্সও করিয়ে নেওয়া হয়। এরপরই প্রাণ বাঁচানোর আর্জি জানিয়ে যখন রহমান আলী ও তার 2 ভাইপো সন্ধ্যানুমানিক 6টা-7টা নাগাদ চিৎকার করতে থাকেন, তখন আশপাশের লোকজন ছুটে আসলে গুন্ডা বাহিনী পালিয়ে যায়। শুনলাম আপনাকে নাকি কিডন্যাপ করা হয়েছে, এমন কি কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ ঘটেছে। কোথায় কারা করলো? হ্যাঁ আমি রহমান আলী বেলারে গেছিলাম একটা কাগজের জন্য, তখন বাজে 2:30। ওখানে আমরা চুপচাপ বসে আছি, উপরে 2তলার উপরে বসে আছি কাগজের জন্য। সাহেব বললো যে তোমরা বসো, কাগজটা দিব, দেরি হবে। এবার 2টা ছেলে আমাদেরকে উপরে উঠলো, উপরে উঠে বলছে দাদু তুমি এখানে কী জন্য? যে কাগজের জন্য। ও লাভে চলে গেলো। একজন দুলোরের রাজা নামে ছেলে, ও বলছে কাকু তুমি কী জন্য আসছো? আমি একটা কাগজের জন্য। ও আবার লাভে চলে গেল। এবার পরের বার আবার আসে, বলছে যে জমি তোমাদের গন্ডগোল আছে, হ্যাঁ বসতে হবে। ঠিক আছে বসবো, ঝিটকা মাঠে বসবো, যার কাগজ ঠিক থাকবে তাই জমি পাবে, ঝিটকা মাঠে বসো। হ্যাঁ ঠিক আছে বসবো। চলে গেল নিচে যায়, কার সঙ্গে কি আলাপ করছে, আবার ওপরে উঠে বলছে কাকু চলো তো নিচে। না আমি নিচে যাব না, বলছি জমির সমস্যা আসছে তো, জমির সমস্যাটা মেটাই দেবো। দেখ জমির সমস্যা আইন কানুনে চলবে, কি মেটাই দেবে? এতে তো মারামারি হয়নি, এটা জমির সমস্যা। তো কাকু চলেন। না যাবো না। কে বলছে এটা? এই হাসরুল। দাদু চলো। না আমি যাব না। ও আবার নিচে চলে গেল। এবার কি ওদিকে গল্প করছে কার সাথে বোঝা যাচ্ছে না। এবার আসে বলছে রাজা যে টেমকাদা তুমি চলো নিচে যাই, একটা সিদ্ধান্ত নেবো, বসবো। আমি কিছু কখনো যাব না, আমি যাবই না নিচে। আমি রিস্ক নিচ্ছি, চলো। আমি রিস্ক নিচ্ছি, কোনো মারধর হবে, আমি রিস্ক নিচ্ছি। আমি বলছি যে এখান থেকে 2তলা থেকে আমি নামবো না, এক কথায়। তারপর আমার ভাইস্তাকে বলছে ফুসলায় ভাইস্তাকে তখন ফুসলায় কে? হাসিরুল। তারপর নিচে নামাইলিয়ে বলছে যে এখানে বসবো না, একটু আগে বসবো। এইদিকে যাচ্ছে ডিএম অফিসের দিকে চলে যাচ্ছে লোকগুলা আমাদেরকে নিয়ে, বলছে এখানে বসবো ওখানে বসবো করতে করতে বলছে কি যে ডিএম অফিসে যেগুলা দোকান আছে ওখানে চা খাবো, আবার ওখানে লেগেলো। তারপর বলছে কি যে এখানে বসবো না, ওই ডিএম অফিসের দক্ষিণ দিকে একটা রাস্তা চলে গেছে, ছোট রাস্তা, খুব বড় রাস্তা না, ছোট রাস্তা।
এক জঙ্গলে আছে, ওখানে একটা দিঘি আছে, ওদিক দিয়ে আবার যাওয়া যাবে মুসলমানপাড়া, আর এক আইসি সাহেবের হ্যাঁ ওইদিকে যাওয়া যাবে। তারপর আমাকে ওখানে বসালো রাস্তার নিচে অনেকক্ষণ দূরে, দক্ষিণ পশ্চিম দিকে, ওখানে সিসার গাছগুলো আছে, দক্ষিণ দিকে পুকুরটা আছে, ওখানে বসালো। বসা বলছে যে দুলালকে ডাকো, দুলালকে ডাকো। দুলাল কেন ডাকবো? দুলাল কে? জমি তো আবার বাবার, যা কিছু করো আমাকে করো। দুলালকে না, দুলালকে না হলে ছাড়বো না। না ছাড়া মারো, এখানে গুলি করো, করো। সাবির তুই গুলি করবি কর। মিম সাবিরকে একটা মেম্বার, কোন গ্রামের মেম্বার? ওই কমরের মজম মেম্বার। তারপরে হুমকি টুমকি দেখা, তুমি জমি বাড়িতে যাবে না, হ্যাঁ জমি বাড়িতে যাবে না, কেসগুলো উঠাও। আমি বলছি কেস উঠাবো না, যা হয় আদালতে হবে। না সেটা মানবো না, তোমাকে কেস সব ওঠাতে হবে, আর এখানে সই করো। মুখে সই করবো না। এইরকম ঝগড়া করতে করতে তখন আমাকে পিস্তল দেখায়, অমুক দেখায়, গুলি করবো, মারবো, সবাকে মারবো। আরে আমাকে মার, আরে সাবির তোর যে হিম্মত থাকে আমাকে মার, আমার ছেলে জমি পাবেই, আমার ছেলে জমি পাবে, আমি মরে গেলে আমার ছেলে জমি পাবে, আমার বাবার সম্পত্তি। তখন ওরা বসায়, তখন কটা বাজে? 5:30 বাজে। আমি দেখছি যে ওরা তো অত্যাচার লাগার জেলে 30টা রকম লোক আছে ওখানে, 30টা রকম লোক মস্তান টস্তান নিয়ে। তখন আমাকে কী হলো, আমি তাকায় দেখি ওই রাস্তা থেকে যে লাভায় আমাকে পশ্চিম দিকে এলো, সেখানে 2টা লোক আমাদেরকে তাকাচ্ছে। আমার একটু সাহস হলো যে বাবা বাঁচতে হবে। তখন ওই চিল্লাচিল্লি করে আমাকে আবার ধরে বসালো। বসা বলতে এখানে টিপ দাও, টিপ দিব না 3-4 জন মিলে টিপ নিল। তারপর আধার কার্ডটা আবার পকেটে ছিল, আধার কার্ডটা নিয়ে আবার জেরক্স করতে গেল। জেরক্স করে নিয়ে ডিএম অফিসে ওখানে জেরক্স আছে, ওখানে জেরক্স করে নিয়ে আবার ওখান থেকে আসে তো জেরক্স কাগজটা নিয়ে আর আমার পকেটে সাবির পকেটে ও নিজে ঢুকা দিল। যাই সাবির আমাকে এইটা দাও, ওই আধার কার্ডটা দাও। তারপর আধার কার্ডটা দিল, দিয়ে বলছে জমি বাড়িতে যাবে না, দুলালকে দেখাও, দেখাও দুলালকে। বলছে দেখ দুলালকে, আবার দুলাল কিচ্ছু নাই, জমি আমার বাবার, দুলালকে না, দুলাল না হলে তোদেরকে ছাড়বো না। তখন তো আমি কি করলাম, যে নাটক জুড়ে দিলাম। দেখছি যে বেলা ডুবার ভাব, যখন দেখছি যে এখানে তো নাই উপায়, 3 জনকে যদি মেরে যায় তাহলে তো কে কার খুঁজে নিবে। তখন আমি চিল্লাচিল্লি করলাম, না বাঁচবো না, বাঁচাও, বাঁচবো না, মরে যাবো, এইটা করতে করতে তখন ওরা দাঁড়ায় গেল। সবাই দাঁড়ায় দেখে ওদিক দিয়ে লোকগুলো দাঁড়া আছে, ওরা চিন্তা ভাবনা করছে যে লোকগুলো কাছে, যারা তখন আমাদেরকে ছেড়ে ওই জঙ্গল দিয়ে ভাগে গেছে। আমরা তখন রাস্তা দিয়ে হাঁটে আসলাম। থানায় যে আপনাদের কিডন্যাপ করা হয়েছে সেই অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ ডায়েরি করছি। থানা আশ্বাস দিয়েছে? হ্যাঁ আশ্বাস দিয়েছে যে এটা ব্যবস্থা করবো। তবে এই ঘটনা প্রসঙ্গে উল্টো কথা বলেছেন কুমরোল মৌজার মেম্বার সাব্বির আলম। তিনি বলেন এমন কোনো ঘটনাই ঘটেনি। আচ্ছা, তারা আরো একটি অভিযোগ করছেন যে গত কয়েকদিন আগে যখন তারা বিএলআর অফিসে জমির ওয়াটার সিট তুলতে যান, তখন নাকি আপনাদের কিছু মানুষজন তাদেরকে আটক করে এবং তাদেরকে আটক করে একটি জঙ্গলে নিয়ে গিয়ে সিল সিগনেচার করিয়ে নেওয়া হয় এবং তাদের কাছ থেকে জবরদখল ভাবে এটা হচ্ছে যেদিন আমার নামে জিডি করতে আসে, হ্যাঁ, তখন আমি খবর পেলাম যে ও ওখানে আছে। তখন ওখানে শুধু আমি একাই ছিলাম না, 3-4টা সংসদের মেম্বার ছিল, ঠিক আছে। এক হচ্ছে হাটমনি সংসদের মেম্বার ছিল, নয়াপাড়ার মেম্বার ছিল, আমরা একটা অন্য কাজে ছিলাম। তখন যখন শুনলাম আমরা গিয়েছিলাম ওখানে, যাওয়ার পরে ওনাকে আমরা ডেকে আনলাম, ভালো ডেকে এনে কোনো জঙ্গল টঙ্গল না ভাই, ওখানে বিএলআরও অফিসের সমস্ত মহরিগুলোও ছিল, মোটামুটি 40-50 জন লোক ছিল। যেখানে যে বাইক টেস্ট হয় না, বাইক টেস্ট যে মোটর ভেহিকলসের, ওইখানে দুব্বা গাছের উপরে বসা হলো। সেখানেই বলা হলো যে আপনি যে আমার উপরে কেসটা করলেন কি পারপাসে, হ্যাঁ। তখন ওদের মধ্যেই আর একজন ছিল ফাতির শেখ, সে বলছে তোমার মেম্বারের নামে তো এখনো কেস করা তোমার ঠিক হয়নি। তখন বলছে আমার এটা ভুল হয়েছে। তো ওখানে বসে আছে, সেখানে জিজ্ঞাসা করলাম যে কত টাকা নিয়েছে, তো বলছে অনেক টাকা চলে গেছে। হাসতে হাসতেই বলছে আমাকে, বলে অনেক টাকা চলে গেছে। তো বলছে ভাই সকাল থেকে কিছু খাইনি। তো আমি জলের বোতল ছিল, আমি বললাম জল খাও, বলে না জল টল খাবো না। তখন উঠে গেল। তো একজন বলছে বসো না, ও বসবে না, উঠে তখন চলে গেল। এইবার ও যখন ঝিটকা দেওয়া হলো, তখন ওই দুলাল মোহাম্মদ কি বলছে বলো, তোমাকে কিডন্যাপ করেছিল বলো, মোবাইল ধরে ওকে জবরদস্তি, এবং সেখানে ঝিটকার প্রচুর লোক সাক্ষী আছে, ঠিক আছে, জবরদস্তি বলছে বলো তোমাকে কোথায় তুলে নিয়েছিল, কোথায় মেরেছে বলো। মানে এই সমস্ত, মানে এই এতবার বেড়েছে এই দুলাল মোহাম্মদ,
মানে অতিষ্ঠ করে রেখেছে 3-4টা পাড়াকে। হ্যাঁ, তোমাকে আরেকটা বলি, রিসেন্টলি জয়রামপুরে একটা এসএসকে আছে, তার ওখানে একটা আলিম বলে লোক আছে, আর একটা হচ্ছে হাজি সাহেব আছে, ওই দোকান রেল গেটটা পার করে যে দোকানটা মুসলিমের, ওর বাবা হাজি সাহেব, ওনাকে গিয়ে বলছে যে তোমাদের ওই জমিটা তো এরকম পাওয়া যাচ্ছে, ওটা অন্য লোকের নামে করা আছে, তুমি এক কাজ করো, ওটা কি করবা করো। মানে এর হচ্ছে, এটাই হচ্ছে পলিসি। তুমি যদি যেইগুলো লোকের নাম বললাম, তুমি লোকগুলোর কাছে গিয়ে, প্রত্যেকটা লোকের কাছে গিয়ে তুমি যদি বাইক নাও, আমাকে ছাড়া আমি যাব না, প্রত্যেকটা লোকের কাছে শুধু ওর নামটা বলবা যে আপনার সঙ্গে কি ঘটেছে জমি সংক্রান্ত ব্যাপারে, প্রত্যেকটা লোক নিজের মতামত দেবে। আচ্ছা, এ একটা মানে থার্ড ক্লাস জঘন্য। তবে রহমান আলী ও তার দুই ভাইপোর দাবি সেদিন তাদের দীর্ঘক্ষণ আটক করে রাখা হয়েছিল এবং জোর করে সিগনেচার করিয়ে নেওয়া হয়। এই ঘটনার পর 10 তারিখ তারা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত পুলিশের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই বলে অভিযোগ তুলেছেন রহমান আলী ও তার পরিবারের সদস্যরা। অবশেষে তারা উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক, রায়গঞ্জের মহকুমা শাসক এবং পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হয়ে ন্যায় বিচার চেয়েছেন। নুরুদ্দিন শেখ, জিটকা। শুনলাম এখানে একটা 6 বিঘা জায়গা নিয়ে গন্ডগোল চলছে। হ্যাঁ, যে জায়গাটি নিয়ে গন্ডগোল চলছে, সেই জায়গাটি কার? যে জমিটা আমার দাদুর। আপনার দাদুর নাম? মনিরুদ্দিন শেখ। কি সমস্যা চলছে এই জায়গাটা নিয়ে? জমিটা, আমাদের জমিটা, হ্যাঁ, ওই মহিম রহিম যেগুলা মস্তান টস্তান আছে, হ্যাঁ, এরা জবরদস্তি করতেছে জমিটার জন্য। জমিটা এতদিন কার দখলে ছিল? জমিটা ছিল বদির মোহাম্মদের। আপনারা কেন তাদের দখলে রেখেছিলেন জমিটা? আমরা জানিনি, হ্যাঁ, আমার বাবাও জানেনি। তবে কিভাবে জানতে পারলেন যে এই জমিটা আপনাদের? 2 বছর আগে জানতে পারলাম আমরা অনলাইনে। জানার পরে আপনার পদক্ষেপ কি নিলেন? আমরা গেলাম বেলোরোতে ওয়াটারশিপে ওঠার জন্য। আমরা বসেছিলাম উপরে, বেলোরো বললো যে হ্যাঁ, ওখানে বড় বাবুর কাছে যাও, ওয়াটারশিপটা নিয়ে নাও। তো ওয়াটারশিপ নেওয়ার জন্য আমরা বসে আছি ওখানে। তখন হ্যাঁ, ওয়াটারশিপটা রেখে দিল ওখানে। রেখে দিয়ে বললো, আমি বললাম যে হ্যাঁ, ওয়াটারশিপটা দাও। হ্যাঁ, স্যারকে বললাম, ম্যাডামকে বললাম, তো ম্যাডামও কোনো কথা শুনছে না, আর স্যারও কোনো কথা শুনছে না। তখন আমরা বসে আছি উপরে বসেছিলাম। বসে থাকে, তারপরে আমি কাকুকে বললাম ঝোলাটা একটু ধরো, আমি নিচে যাই, বিড়ি টিড়ি খাই আসি। তারপরে নিচে আসে দেখছি কি, তো অনেক মস্তান দাদা ওরা নিয়ে চলে গেছে ওখানে। তারপরে আমি উপরে আবার চলে গেলাম, কাকুকে যাই বললাম আর দাদাকে যাই বললাম, এরম এরম ব্যাপার, ওরা অনেক লোক নিয়ে আসে এখানে, হ্যাঁ, আমাদের মনে হয় মারবে ধরবে এখানে। তো কাকা বলছে যে এখানে ওরা মারধর করতে পারবে না, আমরা ভিতরে থাকবো, আমরা বাইরে যাব না, তুই এখানেই থাক। তারপরে আমরা ওখানে বসেছিলাম। বসে থাকতে হ্যাঁ, মোটামুটি 3-4 বার ওরা গেল, আবার যাচ্ছে, হ্যাঁ, 2-3 করে যাচ্ছে, আবার হ্যাঁ, নিচে চলে আসছে নামে। তারপরে একবার আবার চলে গেল, যায় ওখানে বলছে, আমাকে বুঝায়, হাসিরুল আমার ধরম শ্বশুর লাগে, হ্যাঁ, আর একটা রাজা নামে ছেলে দুলোরের, ওরা যায় ওখানে আমাদেরকে বলছে কি, হ্যাঁ, দিয়ে গেলাম মীমাংসা করে নিব, হ্যাঁ, আজকে আমরা বসবো। তো আমি বললাম যে আজকে বসো, সোমবার, হ্যাঁ, সন্ধ্যাবেলায় বসবো। তো আমার শ্বশুর বলছে আর রাজা বলছে যে আজকে বসা যাবে না, এগুলা আমরা বসবো, বুধবারে বসবো। তো আমি বললাম, হ্যাঁ, হাসিরুলকে বললাম, দেখ এটাই রাইট। তো বলে হ্যাঁ, এটাই রাইট, আমি যা বলবো এটাই সত্যি, হ্যাঁ, আমার কথা মেনে নিবে ওরা, মহিম হোক চাই ইয়ে হোক, সাব্বির হোক, মেনে নিবে, তুই চল নিচে। তখন আমরা আসবো না বললাম। তখন বললাম যে আমি একটা কাগজের জন্য আসছি এখানে, কাগজটা নিয়ে নি আগে। তোরা বলছে কাগজটার কি দরকার, কাগজটা লাগবে না, হ্যাঁ, যখন মীমাংসায় বসবো তো কাগজটার কি দরকার, হ্যাঁ। তো তবু বলছি আমি তো কাগজটা নিব, তারপরে আমরা নিচে যাব, কাগজটা না নিলে যাব না আমরা বাইরে। তখন বলছে কাগজটা নিতে হবে না, তোমরা নিচে চলো, মীমাংসা করে নিব, চলে যাব। তারপরে আমরা নিচে চলে আসলাম। আসার পরে বলছে যে একটু সাইডে চলো, আবার সাইডে আসলাম। সাইডে আসে একটু, হ্যাঁ, আর একটু দূরে আসলাম। তো বলে এখানে হবে না, চায়ের দোকানের কাছে চলো। তখন পূর্ব দিকে যে রাস্তাটা আছে, আমরা চলে আসলাম ওখানে, 2 সাইডে চায়ের দোকানগুলো আছে। তারপরে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে ওদিকে। একজনের গালা ধরছে আমার কাকুর, একজন গালা ধরছে আমার ভাইয়ের দাদার, আর একজন গালা ধরছে আমার, গার্দন ধরে এরকম ভাবে নিয়ে চলে আসছে। তো আমরা বলছি যে হ্যাঁ, যাবো না ওদিকে, হ্যাঁ, এদিকে বসো। তোরা বলছে না, ব্যাক সাইডে যেতে হবে, এদিকে বসবো না, জবরদস্তি করে ব্যাক সাইডে নিয়ে চলে গেল। এক সাইডে দালানটা আছে, উত্তর সাইডে দালানটা আছে বিল্ডিংটা। তারপরে একটা রাস্তা চলে গেছে দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, আমাদেরকে ওই ব্যাক সাইডে নিয়ে চলে গেল। তারপরে ব্যাক সাইডে যখন নিয়ে চলে গেল, এদেরকে 2জনকে নিয়ে চলে, কিন্তু তারপরে আমি ওখানে না পিছনে দেখতেছি যে এদেরকে নিয়ে চলে যাচ্ছে, আমাকেও নিয়ে চলে যাচ্ছে। তো আমাকে একজন না চোখ মারলো, ওদিকে যাস না, হ্যাঁ, ব্যবস্থা তোদের খারাপ আছে, এরা মীমাংসা করে নিচ্ছে এখানে, ওইদিকে গেলে এদেরকে আগে মারধর করবো, তারপরে কোনো কথা বলবো। তারপরে আমি তো ওখানে বসেই আছি। বসে থাকতে 3জন আমার কাছে বসে আছে, কিন্তু একটা আছে ভেলসা, একটা আছে হাসিরুল,
আর একটা আছে আর একটা লোক হামদুল নামে। হ্যাঁ, এরা তিনজন মিলে আমার কাছে বসে আছে, আর এদেরকে নিয়ে চলে গেছে ওই অন্য সাইডে। তখন আমি বলছি কি যে ওদিকে চিল্লাচিল্লি কেন হচ্ছে? এরা বলছে যে এমনি চিল্লাচিল্লি হচ্ছে। তখন আমি বলছি না মারধর করতেছে ওরা, বলছে না মারধর হয়নি। তারপরে একজনকে বললাম যে একটু দেখতো, তো ভেলসা নামে একটা লোক ওইদিকে দেখতে বললো, তো ও গেলেও দেখতে, তো দেখছে কি যে মারধর হয়নি। তারপরে আমি এখানে যে বসে আছি আমাকে এখন ডাকতেছে ওরা দেয় এদিকে আয়। তারপরে আমিও গেলাম ওইদিকে যাই, আমাদেরকে এক জায়গায় বসাইছে তিনজনকে। এরা একদম পুরো চারিদিকে ঘেরে নিচ্ছে আমাদেরকে, মোটামুটি 50-60 জন লোক। সব তো খালি বাবর আলী নাকি একজন, লম্বা লম্বা চুলগিলা, হ্যাঁ পিছনে খোপা আছে। গান্ডুটা বলছে কি দে একে মারবো আগে, এই খুব কথা বলে আরো অফিসার। ও ওখানে খালি আমাকে খালি বেশি মারার জন্য খালি ওরা, হ্যাঁ সবাই ছিল, ওরা মুস্তাকও ছিল ওখানে। তো আমাকে বলছে কি দে একে মারবো আগে, এই খুব কথা বলে উপরে কথা বলছিল উপরে। হ্যাঁ, 2 তলার পরে ওখানে খালি বলছে যে কাগজটা নিবো। হ্যাঁ, এর সাথেই বেশি করছে, এই বেশি ঝামেলা করে, আমাকে খালি মারার জন্য রেডি। তারপরে আমরা ওখানে বসে আছি। হ্যাঁ, বলছে যে আগে মারুক, এদেরকে মারবো তারপরে কোনো কথা। তারপরে আমার মোবাইলে যখন ফোন আসে তো আমাকে বলে যে দিয়ে মহিম বলে দে তোর মোবাইলে তুই ফোন কর আগে দুলালকে, তুই দুলালকে এখানে ডাকা, নাহলে তোদেরকে ছাড়বো না। দুলালকে আমি বলছি যে দুলালের আমার মোবাইল ফোন নম্বর নাই আমার কাছে, হ্যাঁ ওর সাথে আমি কথা বলতে পারবো না। তোরা বলছে যে তুই ফোনটা তুল আর নাহলে ফোনটা উঠা, ওরে ফোন আসতেছে। তো আমি ফোনটা তুলিনি, তখন আমার পকেট থেকে মোবাইলটা ছিঁড়াই নিল ওরা। তারপরে ওরা নিজেই দুলালকে ফোন লাগালো মোবাইল দিয়ে। তারপর দুলালকে জিজ্ঞাসা করছে, আমি তো জিজ্ঞাসা করিনি, তো আমাকে তো ধমকে দিচ্ছে যে মা পুছো কোথায় আছে ও। তো আমি কি করলাম, একে জিজ্ঞাসা করলাম যে দুলাল তুই কোথায় আছিস? তো দুলাল বলছে আমি কোন জোড়াতে আছি। এ ভয়ে বললে আমি কোন জোড়াতে আছি। তখন একে আমি এদিকে মোবাইলে কথাই বলছি, তারপরে ওরা 2টা মোটরসাইকেল নিয়ে চলে গেল, মহিম আর 3-4 জন মিলে ওরা কোন জোড়া চলে গেল। আমি এদিকে মোবাইলে কথাই বলছি দুলালের সাথে, ওরা ঘুরে চলে আসলো ওখান থেকে, দুলাল ওখানে নাই, ফোনে কথা হচ্ছে তো দুলাল ওখানে নাই। তারপরে আমাদেরকে ওখানে ধমকি চমকি দিয়ে বসায় রাখছে। হ্যাঁ, তারপরে বলছে যে তোমরা মার খাবা, মার না হলে এদেরকে শিক্ষা হবে না, মারবো আগে। হ্যাঁ, কেন যাবে জমির বাড়িতে? সাবির বলছে যে হ্যাঁ জমির বাড়িতে আর যাবা না, হ্যাঁ আগে ই করো, হ্যাঁ এদেরকে মারো। বলছে ও বলছে, সবাই বলে মারবো খালি সবাই মারে ধমকি দিচ্ছে। হ্যাঁ মারবো। তারপরে কি করলো কাকা, হ্যাঁ আমাদের ওরা কাগজ রেডি করে নিল, একটা কাগজ রেডি করে নিয়ে তারপরে কাগজটা নিয়ে আসছে। তারপরে কাগজটা নিয়ে আসে আমাদেরকে টিপসই দিতে বলছে। আমরা বলছি টিপসই দিব না। বলছে যে টিপসই যদি না দাও তাহলে তোমাদের ব্যবস্থা আছে, এখানে ব্যবস্থা করবো। কাগজটা লিখাতে ছিল, হ্যাঁ ওখানে সাইন করা ছিল, সবকিছু ছিল, আমাদেরকে সাইন করতে বলছে যে সাইন করো এখানে। আমরা তো দেখিনি, হ্যাঁ ডরে আর ভয়ে তো কি দেখবো ওটা কি লিখানো আছে, খালি 3 জায়গায় 3টা নম্বর আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, হ্যাঁ সাইন করো তোমরা এখানে। হ্যাঁ আমরা সাইন করে দিলাম, ভয়ে সাইন করে দিলাম। তারপরে শুনকে আমার কাকার ইটা নিল, আধার কার্ডটা নিয়ে জবরদস্তি ওরা হ্যাঁ ফটো তুলে নিয়ে আসলো। তারপরে ওই কাগজটাও নিয়ে নিল ওরা। তারপরে এই ঘটনার পর কি আপনারা মনে করছেন যে আপনারা আতঙ্কে রয়েছেন? আমরা তো মুখটা শুকায় গেছিল আমাদের, হ্যাঁ মুখটা ভয়ে শুকায় গেছে। পানি খেতে যাচ্ছি, পানি খেতে তো দিচ্ছে না। হ্যাঁ পানি খেতে দিতে যাবে না, বলে পানি খাবা না তোমরা, ফোন আসলে ফোন তুলবা না, কোনো জায়গায় ফোন করবা না, এটাও ধমকি দিচ্ছে। তারপরে কাকা দেখছে যে ব্যবস্থা খারাপ, এরা তো কিছু করে দিবে, আমাদের তো কোনো লোক নাই ওখানে। হ্যাঁ তারপরে কাকা হুমকি দুমে কি করলো, পাগলের মতন হয়ে গেল। কাকা বলছে আমাকে যদি এখন না ছাড়ো তোমরা, তাহলে আমাকে গুলি করে দাও, আর নাহলে আমি এখানে মরে যাবো। হ্যাঁ এখানে আমি মরবো, তারপরে তোদেরকে এই করবো, হ্যাঁ আমি মরবো এখানে। তারপরে তো ওরা চলে গেল, চলে যাওয়ার পরে এখানে আমাদেরকে ওরা ছেড়ে দিল। তারপরে আমরা তো চলে আসলাম, চলে আসার পরে আমরা অন্যদিকে চলে আসলাম, ওরা অন্যদিকে ভাগে গেল, লোকজন জমায় গেল, কাকা চিল্লাচিল্লি করতেছে। তখন চলে গেল এইগুলা, চলে যাওয়ার পরে আমরা তো চলে আসলাম। চলে আসার পরে রাত্রে আমার সঙ্গে একটা লোক ফোনে কথা বলছে যে তোমরা যদি একসাথে চলে যেতা ওখানে 3 জনে মিলে, আগে তো 2 জন গেছিল, তোর কাকা গেছিল আর তোর ভাই গেছিল, তারপরে তোদেরকে বললাম যে এখানে থাক, হ্যাঁ তুই এখানে দাঁড়াই গেলি, তুই যদি একসাথে চলে যাতিস তো তাহলে আজকে তোদের অবস্থা খারাপ হয়েছিল। এইভাবে হ্যাঁ কথা হয়েছে আমাদের সাথে ফোনে। আমরা এখন ব্যবস্থা চাই, নিয়ে চাই, প্রশাসন চাই আমাদের বইটা এখন ই করে দিবে, এখন দখল করে দিবে বলছে। প্রশাসন বলছে যে আমরা আসবো জমিতে, হ্যাঁ তোমাদের ব্যবস্থা করব, দখল করে দিব। আপনি বলছেন যে যারা এই মুহূর্তে সেই 6 শতক জায়গা ভুলভাবে 6 বিঘা জায়গা, তারা কি ভুলভাবে কাগজ করে? হ্যাঁ ভুলভাবে কাগজ করে নিছে ওরা। হ্যাঁ জমি তো আমার দাদুর, আমার কাকার, আমার ভাইয়ের ফাতিরের। হ্যাঁ ওরা জালি রেজিস্ট্রি করে নিছে,
যিনি এতদিন ধরে দখলে রেখেছিলেন জমিটি, হ্যাঁ, তাকে যখন আপনারা প্রথম প্রপোজাল দিলেন যে এই জমিটি আপনাদের, তখন তারা কি জানালেন? যখন যে লোকটা জমিটা লাগাই খাচ্ছিল বদির মাহমদ, হ্যাঁ, আমরা অগন মাসে ওর বাড়িতে গেলাম, হাতির গেল আর আমি গেলাম অগন মাসের দিন ছিল, এদিক দিয়ে বাদ দিয়ে গেলাম তো ওর বাড়িতে গেলাম, তো ওকে বললাম যে এই জমিটা যে ছিল, এই জমিটাতে তুমি লাগাই খাচ্ছ, এই জমিটা তো তোমার না, তোমার কাগজ আছে? তো বুড়াটা বলছে আমার কাগজটা জ্বলে গেছে, আগুন লাগছিল আমার বাড়িতে, কাগজটা আমার জ্বলে গেছে। তো ওকে বললাম যে যখন কাগজটা জ্বলে গেছে তোর, তো এক কাজ কর, এত দাগ নম্বর, এত ক্ষতের নম্বর, এত ডলার নম্বর তোকে দিচ্ছি, আর তুমি তুলে নাও কাগজটা। তো বুড়াটা বলছে যে আমাকে টাইম দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, তোমাকে টাইম দিলাম 15 দিনের। তো 15 দিনে বেরোবো, হবে না, 1 মাস লাগবে। 1 মাস টাইম দিলাম। 1 মাস পরে আবার লোকটার বাড়িতে গেলাম, তো লোকটা বলছে যে হ্যাঁ এখন কাগজটা হয়নি, আমি কাগজটা তুলতে দিচ্ছি, আবার 2 মাস টাইম লাগবে। আবার 2 মাস টাইম দিলাম। টাইম দেওয়ার পরে 2 মাস পরে আবার 2 মাস 10 দিন পরে লোকটার বাড়িতে গেলাম 5-6 জন মিলে। তো লোকটা বলছে যে আমার কাগজটা হয়নি, আরো 1 মাস টাইম লাগবে। তখন 1 মাস পরে আবার ফের গেলাম 6-7 জন মিলে। 6-7 জন মিলে যখন গেলাম, তো লোকটা বললো যে আমার জমি নাই, হ্যাঁ, আমার কোনো কাগজ নাই, আমার কাছে কোনো কাগজ নাই, তোরা এক কাজ কর, জমিটা নিয়ে নে, এখন তোরা দখল করে নে জমিটা। হ্যাঁ, জমি ছেড়ে দিলাম আমি। লোকটা আগে বলছিলাম আমরা লোকটাকে যে তোমার যদি কাগজ থাকে তো তুমি কাগজ ছেড়ে দিব, আর আমাদের আমরাও দখল করবো না, তুমিও দখল করবে না জমিটা। লোকটাকে ছেড়ে দিলাম জমিটা, হ্যাঁ, বললাম তো দখল করবি না। তখন লোকটা আমাদেরকে নিজে বললো যে জমিটা যদি এবার আমাকে ধানটা লাগাতে দিতা, তা আমি নিজে বলে দিতাম যে তোমার জমি তোমরা নিয়ে নাও। এভাবে আমাদেরকে বলছে। আরো লোক আছে, জিজ্ঞাসা করে নিবা ওগুলা লোককে। হ্যাঁ, একটা গরুবেল্লা ছিল, আরো বিষ্ণাপুরে 2-3 জন লোক ছিল, সবার কাছেই বলছে জমিটা ছেড়ে দিতাম, এবারকার ফসলটা যদি লাগাই খেতে দিতা তোমরা। তারপরে জমিটা ওরা ছেড়ে দিল। তারপরে আমি জমিটাতে করলাম, ধান চা লাগালাম, ধান চা বুনে দিলাম। বুনে দেওয়ার পরে ধান চা এত বড় হয়ে গেল। বড় হওয়ার পরে এখন আমি তো চলে গেছিলাম বোম্বাই থেকে শুনছি কি জমিটার মধ্যে ওরা চাষবাস দিয়ে এখন জবরদস্তি করতেছে। জমি আমার বাবার, আমার দাদুর, আমার হ্যাঁ, এখন ওরা জবরদস্তি করতেছে। এই মহিম, সাব্বির, হাসিরুল, আরো ভেলসা, আরো যেগুলো মস্তান টস্তান আছে, এরা বলছে যে হ্যাঁ জমির বাড়িতে যাবা না, জমির বাড়িতে গেলে অবস্থা তোমাদের খারাপ আছে। এখন জমিটির মধ্যে কি আছে? জমিটার মধ্যে এমনি পড়ে আছে। কেউ কি চাষাবাদ করতে যাচ্ছে না, এখন জল ঢুকাইছে। ওরা বলছে আমরা লাগাবো। হ্যাঁ, তোমার জমি না, তোমরা যাবা না ওখানে, আমরা এই করবো, গৃহস্থী করবো। আপনারা চাইছেন জমিটা ফিরে পেতে? আমরা চাই যে আমাদের জমিটা ফেরত পাই, যাতে ধান লাগাতে না পারে, যাতে ওরা ধান লাগাতে না পারে, আমরা আমাদের জমি আমরা যাতে পাই। তবে এই ঘটনা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন এলাকার মেম্বার সাব্বির আলম। তিনি বলেন যে রহমান আলী নিজে জানিয়েছেন যে তার বাপদাদারাই জমি বিক্রি করে গেছেন। এখন দুলাল মোহাম্মদের চাপে পড়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। এই বিষয়ে অভিযোগকারীরা কি বলছেন শুনুন একে একে। এই যে এরকম ঘটনা করছে, তারপরে আবার কি করলাম, 3টাকে ভাই পাঠাইছিলাম আমরা, আমার কাকুকে এবং নুরুদ্দিন আলীকে এবং ফাতির মোহাম্মদকে, যে বেলালকে বলো যে জমিটা ফেরত দিবে। তখন মুস্তাককে গেল ওখানে, বাবার আলীকে বললো, বাবার আলী ডাকালো মুস্তাককে। মুস্তাক আবার কি করলো, মুস্তাক আবার মিম আবার সাবির মেম্বার, এগুলো সবাই মিলে 20-30 জনের লোক নিয়ে, মস্তান নিয়ে, ওদেরকে নিচ থেকে নামায় নিয়ে ওদের আধার কার্ড এবং টিপস রিভলভার দেখে কত হুমকি দেখে 5-6টা রিভলভার দেখে ওদেরকে জবরদস্তি টিপ নিয়েছে স্যার। হ্যাঁ, এইগুলো সত্য ঘটনা। আমাদের যে কাগজ আছে অরিজিনাল আছে, কোনোই নাই। ওরা ইদানিং 5টা জালি দলিল করেছে এবং জালি দলিল আছে আমাদের কাছে, প্রমাণ আছে। আমি আপনাকে সব দলিল দেখাবো। এদের যে জমিটা অরিজিনাল পেপারস আমার কাছে আছে। তার জন্য আমাকে বারবার যখন ওরা আটক করেছিল ওদেরকে, দুলালকে লেখেন না, দুলালকে, আমার তো বাবা সম্পত্তি না, আমার কাগজ, আমাকে দিয়েছে দায়িত্ব বলে, আমি কাগজ ওদেরকে বাইর করে দিয়েছি। কি আমাকে পয়সা দিয়েছে? পয়সা দেয় নাই। আবার কি করে ওরা বলছে দুলাল কত টাকা দিয়েছে, দুলাল বলো, দুলালকে আমি বাড়িতে তুলে নিয়ে আসবো। কে বলছে? আলমগীর বলছে, সাব্বির আলম বলছে, মহিম আলী বলছে, ভ্যালসা বলছে, তারপর মানে সবগুলো বলছে। তুমি বলো, বলো কত লাখ টাকা নিয়েছে দুলালকে উঠাই নিয়ে আসবো বাড়ি থেকে, তোমাকে টাকাটা ওসুল করে দিব। হ্যাঁ, এইভাবে আমাকে হুমকি দিচ্ছে, একবার না অনেকবার, যে ওকে মারে দিব। আরো অন্যজন কি বলেছে, আভাস টাকা দিয়েছে মারার জন্য আমাকে, মিমকে, হ্যাঁ, দুলালকে মেরে ফেলো, না হলে এগুলা ঝামেলা মিটবে না। আভাস 1 নম্বর মেন লিডার। আভাসকে আমাদের গ্রামের ওই যে নামটা দিলাম, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ আরিফ, এই যে নাম দিলাম, যাদের জমিটা আছে, তার বাবা 1 নম্বর ক্রিমিনাল। ওরা জেলও কাটেছে অনেকবার জেলও কাটেছে, মার্ডারও করেছে। হ্যাঁ, কোনো সন্দেহ নাই। আমাকে যখন মারি দিবে তো আমার কিছু করার নাই। আমার তো
পরিবার আছে, তার জন্য আমি এটার জন্য আমি মমতার কাছে চলে যাব, কাগজ নিয়ে দিদির কাছে চলে যাব। হ্যাঁ, দাদার কাছে গেছিলাম, দাদাকে বলছে, দাদা তখন কি বললো, আমাকে কিছু বললো না দুলাল, এটা তো আমি বলতে পারবো না। কৃষ্ণকণি দাদা আমাকে বলতো, ও আমাকে কিছু বলে না, দুলাল আইনে আছে, আইনে যাবা। আবার সাব্বির আলম কি করেছে, সাব্বির আলম আমার হোয়াটসঅ্যাপে ওর আছে, ওই কানেক্ট আছে, যে কোনো কিছু খবর হয় তৃণমূলের, আমি তৃণমূল পার্টি করি, আমার কাছে আছে তৃণমূলের সাবুত। আর ও কি করছে, পুরো সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে সব হাঁটাই দিয়ে আবার মোহিতের ফটোটা ও এড করে সাবিরকে দেখাইছে। আবার কি করেছে, কমল মজার জমি ওখানে আছে রাধা কৃষ্ণ কল্যাণী, আর 161 দাগের জমি, আবার ওখানে ও ডিটাই করে কমল মজা কাটে, আবার বিস্তাপুর মজা বসাইছে। সেটাই আমাদের কাছে আমাদের প্রমাণ আছে। আবার দাদাকে কি বলেছে, আপনার দাদুর সম্পত্তি যেখানে দুলাল মোহিতকে নিয়ে কাটাইছে, কিন্তু আমি তো মোহিতের কাছে জীবনে যাই নাই, আমি তো তৃণমূল বাড়ি করি। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে দাদার যে হোয়াটসঅ্যাপ আছে, আমি হোয়াটসঅ্যাপে আমি জয়েন্ট আছি দাদার সাথে, কিন্তু আমার সাথে যে সাব্বির এটা করলো, দাদার কাছে আমাকে অপমান করলো, কিন্তু দাদা তো আমাকে কিছু বলে নাই। দাদা এখন কি বললো, ঠিক আছে আইন পড়ে আছে, আমি তোমাকে কিছু বলতে পারবো না, আইনে যা, জমি যার কাগজ আছে যার তা পেবে। তখন আবার কি করলো, বুধবার দিনে 8-10টা ছেলে নিয়ে চলে গেলো, হ্যাঁ নিয়ে চলে গেল, নিয়ে যাওয়ার আবার মিথ্যা কথা ওখানে বলেছে তোমার দাদুর সম্পত্তি মোহিতকে নিয়ে কাটাইছে। তখন আমি ওই কাগজটা কত কষ্ট করে বাইর করলাম, দেখছি যে কমল মজার রাধা কৃষ্ণ কল্যাণী আর দাগ নম্বর 161, এগুলো ওর বাবার 1 একর 11 শতক সম্পত্তি আছে ওর বাবার নামে, কিন্তু ওর বাবা বিক্রি করে দিয়েছে। ওর বাবা বিক্রি করেছে, আমাদের কমলের বাসিন্দা নিয়েছে ডোহাপুকুরের দক্ষিণ দিকে জমিটা, ওরা ওই জমিটা তখন কি বলছে 393 বলছে বিষ্ণুপুর মজা। এটা সাবির অ্যাড করেছে, কম্পিউটারে ঢুকায় ওখানে কি করেছে, কমল মজা কাটে, আবার বিষ্ণুপুর মজায় ওখানে জয়েন করেছে। তার জন্য আমরা অনলাইনে আবার কাগজ উঠাইছি, দেখছি না ওটা কমল মজা। এই সাবির দাদাকে এইভাবে বুঝাইছে, কিন্তু দাদার কোনো নাই, ভুল নাই, দাদা কোনো আমাদের কিছু বলে নাই, দাদার কোনো আমি অসুবিধা করবো না। আর দাদা আমাকে আশ্বাস দিয়েছে, আবার এখানে প্রধানে বলছে গিয়ে বলছিল, তো বলছে না এটা মিথ্যা বলছে সাবির, দুলাল যায় নাই, দুলাল মহিলার কাছে যায় নাই, দুলাল টিএমসি পার্টি করে। আপনারা হোয়াটসঅ্যাপে আমার কাছে জয়েন্ট আছে, আর সবকিছু আছে আমার কাছে, প্রমাণ আছে। আর যত কিছু কাগজ আমি সবকিছু কাগজ আমি তৈরি করেছি, পয়সা খরচা করে তো পয়সা দিয়েছি, আমরা বার করেছি, কিন্তু আমাদেরকে বারবার আমাকে বলছে গুলি করে মারে দিবে, পিস্তল দিয়ে মারে দিবে। তো এগুলোর জন্য কে দায় হবে? আমি মমতার কাছে যাব, কালীঘাটে এই কাগজ নিয়ে যাব, আরো কথা করে যাবো আমি। আমার কথা কি হচ্ছে, এই যে বেলা রঙু আছে, এই যে বাবর আলী, এই বাবর আলী অনেক ভুল কাজ করছে। বাবর আলী শুধু পয়সা খায়, অন্যান্য আমাদের আবার ছতরপুর মজার জমি, আবার কমরুল মজার জমি রেকর্ড করালো পয়সা দিয়ে। বাবর আলী এবং মুস্তাক আলী তার সঙ্গে জড়িত আছে। ওই দোহার কি ছেলের নাম, মিস্টার আলী। এই মিস্টার আলী যত কিছু কাজ, যত খারাপ কাজ সব মিস্টার আলী ওই মুস্তাককে নিয়ে দিচ্ছে, মুস্তাক আবার দিচ্ছে বাবরকে, সব বাবর এগুলো সব করেছে। আমাদের কমলে এরকম বাড়ি আছে, কমলের বাড়িটা আমাদের গন্ডগোল করে রেখেছে, আমাদের বাড়িতে আমরা বেড়া লাগাতে পারছি না। ওরা জমিটা থানায় বসছিলাম, থানায় বসে মিটমাট হয়ে গেছে যে ঠিক আছে ওদের জমি ওরা দখল করো, তোদের জমি তোমরা দখল করবি। কিন্তু তাদের আমাদের 100 বছরের রাস্তা সাব্বির হোসেন এবং ওই দিনেই 29 তারিখে আমিন দিয়েছিল এখানে, কিন্তু আমিনটা দিতে দেয় নাই, আবার আমাদের রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আমিনটা ওখানে ফেলে রেখে এই 593 জমি নিয়ে ওই দেখি বাজার চলে গেছে, ওখানে অফিসার নিয়ে বলছে যে এখানে সই করো, বদি ডাক্তারের জমি রেকর্ড করা হবে। আমাকে ওখানে একজন ফোন করলো, দুলালদা এখানে কি ব্যাপার, সাব্বির আছে, আফাজ আছে, আর এবং আড়াই অফিসার নিয়ে আসছে, ব্যাপারটা কি তুমি দেখো এখানে। তখন দেখছি 29 তারিখ কেস করেছে, আবার 2 তারিখে জমিটা বদির নামে করলো, বদির নামে করে আবার 2 তারিখে বদির যখন রেস্টি দিল ওই হারুন রশিদকে, ওর নাম হারুন রশিদ, বাবার নাম ফজলুর রহমান, দেশবন্ধু পাড়া। এই 2 তারিখের ঘটনা। তারপরে আবার কি করলাম, 2 তারিখে ওরা জমিটা কাটে নিল, আবার রেস্টি হয়ে গেল, কাগজ ঢুকছি, কাগজ পাওয়া যাচ্ছে না। 19 তারিখে ওদের জমি কমপ্লিট হলো, ওর দলিল নম্বর 6555, রশিদের দলিলের নম্বর, ওই দলিল নিয়ে আবার দেখছি পেপার দেখছি যে দলিল নম্বর যেটা পেপার ওরা দিয়েছে 2874 দলিল নম্বর, 1968 সালে দলিল,
আমাদের ওটা দলিল আছে 593, এর বাবার সম্পত্তি আছে 393। এটা কিভাবে হবে? এটা কি অন্যায় হচ্ছে গ্রামে আমাদের? এই যে গুন্ডাগুলো বেশি বেশি করছে যে আমাকে মারে দিবে, আর এ করে দিবে, ও করে দিবে, অনেকগুলো ব্যাপার এদের অনেকগুলো মানুষকে কিডন্যাপ করেছে, অনেকগুলো ব্যাপারে অনেক এদের রেকর্ডটা দেখে নাও চারিদিকে। আমাকে তো বলছে না, আমি কারো কাছে আমার কাকা যদি বলতে পারে আমি 10 টাকা খাই, আমারও ভাই আছে এখানে, 400 ভাই আছে, আমার কাকা আছে, আমি আমার গোষ্ঠী হিসাবে আমার যে আমাদের বাপ দাদুর পৈতৃক সম্পত্তি, আমার ওর বাবা দাদু লাগে, আমার দাদু ওর দাদু একই ভাই, আমরা পুরা গোষ্ঠী, আমাদের গোষ্ঠীর মধ্যে 500 ভোট আছে। আমি যদি আমার দাদা যদি এটা অপরাধ না করে পারছি, এটা যদি সত্য অন্যায় না নয়, আমরা ইলেকশনে আমরা গ্রুপ বানাচ্ছি, আমরা দেখবো ভাবনা চিন্তা করে কাকে ভোট দেবো না দিব আমাদের ব্যাপার। আমরা তো অনেক বড় গোষ্ঠী, আমাদের গোষ্ঠী আছে জরমপুরে, আমাদের গোষ্ঠী কুমড়োলে, আমার গোষ্ঠী আছে দুলরে। এই ব্যাপারে ওরা 26-এ কি আছে এখানে? 26 তো পালা আসছে এখানে, ওদের দুইটাই বাড়ি, ওদের কি আছে? ওরা দাদাগিরি দেখাচ্ছে এখানে আছে। 26 মহিম, এই আরাফাত, এই 3 জনে মিলে এই যতগুলো গন্ডগোল সৃষ্টি সবাই ওরা করেছে। কিন্তু এগুলো বেশি দিন লোকাল হিসাবে অনেক ঘটনা ওরা ঘটা এসছে, অনেক কিডন্যাপ করেছে, মানুষকে কিডন্যাপ করে পয়সা নিয়ে নেয়, আর মানুষ রেখে আমার কাকুকে, আমার চাচা ভাইকে গুলি দেখায়, আধার কার্ড জেরক্স, টিপস সই নিয়েছে, জবরদস্তি একটা পুকুরে পাহাড়ে নিয়ে গিয়ে জঙ্গলে চারিদিকে ওরা ঘিরে আছে, এদেরকে মোবাইলে ফোন করতে দিচ্ছে না, ফোন করতে দিবে না, বলছে দুলালকে ডাক এখানে। এরা বলছে দুলাল আমার কাকার বেটা ভাই, ওরা কাগজ বাইর করতে, দুলালের তো সম্পত্তি নাই, সম্পত্তি তো আমাদের, তার জন্যই বারবার দুলালকে দেখা হচ্ছে, দুলালকে গুলি করে মার দেবো, দুলালকে আনো তোমার ছাড়ে দেবো। এটা কি হচ্ছে গ্রামে? শুনুন কুমরুল মৌজার মেম্বার সাব্বির আলম কি জানিয়েছেন। হ্যালো, নমস্কার সাবির বাবু, আমি পশ্চিমবঙ্গ সংবাদের চিফ এডিটর শামীম আক্তার কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনাদের কুমরুল মৌজাতে একটা 6 বিঘা জমি নিয়ে একটা গন্ডগোল চলছে, এবং একজন ব্যক্তি তিনি অভিযোগ করছেন যে আপনারা নাকি তার জমি, সেই এলাকার কিছু মানুষজন সেখানে হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকমের ফেক দলিল এবং বিভিন্ন রেজিস্ট্রি কাগজ সেগুলো করে নেওয়া হয়েছে। এই অভিযোগটার ব্যাপারে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে 6 বিঘা না, টোটাল প্লটটা 6 বিঘা, ঠিক আছে। আর ওটা হচ্ছে যাদের যাদের নামে আছে, যাদের যাদের রেকর্ডভুক্ত, তারাই দখলে আছে দীর্ঘ 65-70 বছর ধরে, ঠিক আছে। এবার একটা জমি দীর্ঘ 65 বছর ধরে করে খাচ্ছে, তাদের নিজস্ব দলিলপত্র সবই আছে, হ্যাঁ, এবং সেটা 3-4টা মানে প্রিভিয়াস ডিডও আছে, মানে কোথা থেকে কোথায় আসলো, ঠিক আছে। এবার ওই সমস্যাটা নিয়ে আমার কাছে এসেছিল, আমি তখন বললাম যে ঠিক আছে, ওরা প্রথমে বললো যেটা টোটাল 6 বিঘার কথা বলছেন তো সেটা ম্যাটার না, টোটাল হচ্ছে 67 শতক জমি নিয়ে ম্যাটারটা ছিল। হ্যাঁ, আচ্ছা, 67 শতক। আচ্ছা, ওই 67 শতক জমি উনি রেকর্ড করতে পারেননি, মানে ওই ভদ্রলোক, মানে উনার 88 বছর শয্যাশায়ী, যে লোকটার নামে আর কি জমিটা, যে করে খাচ্ছে 65 বছর ধরে, ঠিক আছে। উনি শয্যাশায়ী, 88 বছর বয়স, বুঝতেই পারছেন। তো ওনার বাড়ি পুড়ে গিয়ে ওনার দলিলটা, ডিডটা পুড়ে যায়। উনি কোনো এক চক্রান্তের হাতে পড়ে 56,000 টাকা ডিড তোলার জন্য দিয়েছিল, সেটাও শেষ, হ্যাঁ, সেটাও খেয়ে নেয়, লোকটার উপযুক্ত কেউ নেই। পরে আমার কাছে মেম্বার হিসাবে আমার কাছে আসলে আমি তাকে বলি যে আপনি জমি কিনেছিলেন তো? বলে হ্যাঁ কিনেছি। তো বলছে যে আমি মোটামুটি, কার কাছ থেকে জমি কিনেছিলেন? জমি কিনেছিল উনি বেনতুল্লাহ বলে একজন আছে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আপনাকে পুরোপুরি বলতে হয়, বেনতুল্লাহ জমিটার যে ওনারা যেটা দাবি করছেন যে মনিরুদ্দিনের জমি, ঠিক আছে। মনিরুদ্দিন জমিটাকে উইল করেছিলেন হচ্ছে সুরজমল কল্যাণীকে, তিনি বর্তমান এমএলএর দাদু, ঠিক আছে, কল্যাণী বাবুর দাদু। সুরজমল কল্যাণীর কাছ থেকে, স্বর্গীয় সুরজমল কল্যাণীর কাছ থেকে তারপরে উনি মনিরুদ্দিন দিলেন ওনার ছেলেকে, সেই ডিডটাতে উনি নিজে সাক্ষী আছেন মনিরুদ্দিন, বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা, এটা কি সেই মৌজারই ঘটনা, মানে আপনি যে মৌজার ব্যাপারটা? 79 জেল, ঠিক আছে, ওটাই বলছি, বিষ্ণুপুর মৌজা। হ্যাঁ, বিষ্ণুপুর মৌজা, জেল নাম্বার 79, খতিয়ান নাম্বার 42, আপনাকে বলে দিচ্ছি। টোটাল 1 একর 97 শতক জমি, হ্যাঁ, টোটাল। আচ্ছা, এবার স্বর্গীয় সুরজমল কল্যাণী বাবুর কাছ থেকে মনির বাবু তখন করলেন কি, ওনার ছেলের নামে দিলেন, ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আলী, ঠিক আছে। আচ্ছা, এবার ওই ডিটটাতে উনি নিজে আপনার সাক্ষী হিসাবে আছেন, ঠিক আছে। এবার মোহাম্মদ আলী করলেন কি, মোহাম্মদ আলী দিলেন হচ্ছে বেনতুল্লাহকে,
হ্যাঁ, এবার বেনতুল্লার কাছ থেকে নিলেন হচ্ছে ইনারা, বর্তমানে যারা আছেন আর কি, বর্তমানে আছেন আছেন বলতে কি এরাও আবার 2-3 হাত হয়ে গেছে অলরেডি, বুঝাতে পারলাম, 65 বছরের ম্যাটার তো। তো বর্তমানে এইভাবেই আছে। এবার উনি টোটাল প্লটটাই রেকর্ডভুক্ত হয়ে গেছে নিজানিজি নামে যারা যারা আছে। এবার ইনার নামে এই যে বদিরুদ্দিন আহমেদ, ইনার 100 শতক ইনি কিনেছিলেন, 100 শতকের মধ্যে 33 শতক বিক্রি করে দিয়েছেন, সেটাও 2-3 হাত হয়ে গেছে, সেও রেকর্ডভুক্ত হয়ে গেছে, রেকর্ড সবকিছু হয়ে গেছে। এই 67 শতক জমি ইনি আর রেকর্ড করতে পারেননি। কি কারণে পারেননি? ওনারা বলছেন যে যিনি মনিরুদ্দিন যার নাম আর কি, এবং তার ছেলের নাম হচ্ছে রহমান আলী, তিনারা কিছুদিন আগে বিএলআর অফিস থেকে সেই 67 শতক জমির জন্য আপিল করেছিলেন এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল সেই জমিটি, কিন্তু বর্তমানে নাকি সেই এলাকারই মানুষজন সেই জমিটাকে আবার তারা রেকর্ড করিয়ে নিয়েছে, এমন একটা অভিযোগ আসছে। এটা কি সত্যি নাকি মিথ্যা অভিযোগ? জমিটা যে করে খাচ্ছে জমি তো তারই থাকবে। তাহলে মাঝখানটায় যে তারা একটা পেপার দেখাচ্ছে, তাদের দেখানো পেপারস গুলো কি অবৈধ? না, ও তো আপনার আরএস ছিল, আরএস থেকে এলআর তো হবেই। আপনি যদি কারো আরএস থাকে, আরএস থেকে আপনি এলআর করতেই পারেন। তো মনিরুদ্দিনের নামেই তো আরএস থেকে এলআর হয়ে যাবে। ওর না, ওটা যেহেতু ওনাকে বলবেন টোটাল প্লটটা কি করতে পেরেছে, শুধু 67 শতক যেটা উনি রেকর্ড কাটেননি সেটাই করতে পেরেছে। কথাটা বুঝাতে পারলাম? 67 শতকটাই করতে পেরেছে। টোটাল প্লটটা আপনাকে 6 বিঘার অভিযোগ করেছে, সেই 6 বিঘা জমি কি করতে পেরেছে? করতে পারবে না তো, ওটা তো 3-4 হাত হয়ে গেছে, আজকে 65 বছরের ম্যাটার। এবং এই বিষয়টা নিয়ে ওনারা এমএলএ সাহেবের কাছেও গিয়েছিলেন। এমএলএ সাহেব একটাই কথা বলেছেন যে 65 বছর ধরে তোমরা আইনত পারবে না, 12 বছর 13 বছর হয়ে গেলেই জমি, এনার তো ডিড আছে, ডিড না থাকলেও মানে জমি পাওয়া, যাই হোক সেটা আইনের বিষয়। হ্যাঁ, তো এই জিনিসটাও ওনাদেরকে বলেছিলেন। এবার মাঝখানে এই যে দুলাল মোহাম্মদ এবং যিনি এই যে রহমান আলী বললেন, হ্যাঁ, রহমান আলী নিজে বলেছে যে আমার বাপদাদা বিক্রি করে গেছে, ওগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করবো না। হ্যাঁ, রহমান আলী সেদিন সংবাদ মাধ্যমের সামনে এসে আলাদা বিবৃতি দিয়েছেন এবং তিনি বলেছেন যে সেটা দুলালের প্রেসার ক্রিয়েটে, সেটা হচ্ছে দুলালের প্রেসার ক্রিয়েটে, দুলালের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। এবং দুলাল রহমান আলীর কাছ থেকে প্রায় 1.5 লক্ষ টাকা নিয়েছে। ওদেরকে বলেছে এই যে দুলাল মোহাম্মদ, এই দুলাল মোহাম্মদের কাজই হচ্ছে আপনার হচ্ছে ওই যে কি বলে ভূমির তথ্য থেকে কার কোন আরএস আছে 40 বছর। কিছুদিন আগেই স্টেশনের পাশেই রাজেশ নামে একটা ছেলের বাড়ি, বলছে বাড়িটা আমি পাবো, ঠিক আছে, জাস্ট কিছুদিন আগে, 5-6 মাস আগে। আপনার বক্তব্য অনুযায়ী দুলাল 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো রহমান আলীর কাছ থেকে নিয়েছেন? হ্যাঁ, এবং সে স্বীকার করেছে আমাদের কাছে। ওই যে কি নাম ওর ভাস্তাদার, আমার নামটা ভুলে যাচ্ছি, ও নিজে বলছে যে আমি 50,000 টাকা দিচ্ছি। এবং আমি রহমান আলীকে বলেছি, রহমান বাবুকে, যে আপনার কাছ থেকে কত নিয়েছে বলেন, তো বলছে থাক, ও গরিব মানুষ, ফেরত থাক। এরকমও কথা হয়েছে আমার সঙ্গে। হ্যাঁ, তাহলে আপনি এই যে পুরো বিষয়টা নিয়ে কি মনে করছেন? এটা কি কোনো রকমের কি মনে করছেন আপনি এই পুরো ব্যাপারটাকে নিয়ে? প্রথম কথা হচ্ছে দুলাল মোহাম্মদ আমার রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমে ও হচ্ছে আমার এনটিতে ছিল বিরোধী হিসাবে। হ্যাঁ, বিগত ইলেকশনে আমার হচ্ছে ওই শুক্রুর হয়ে, শুক মাহমুদের হয়ে ও দুলালকে লোকজন ওই টাকা পয়সা লেনদেন করতে গিয়ে ধাওয়া করেছিল গোয়াবাড়িতে। আপনি সেই রিপোর্টটাও নিয়ে নেবেন, ঠিক আছে? তো এই জিনিসটা ও এখন এগুলো করে বেড়াচ্ছে। হ্যাঁ, একটা ষড়যন্ত্র করে চক্রান্ত করছে কিভাবে বদনাম করানো যায়। এবার আপনাকে আরেকটা জিনিস বলি, ভাবতে অবাক হবেন, রহমান আলীকে দিয়ে আমার নামে কমপ্লেন করেছে, জিডি করতে গেছিল। জিডি করেছে কি যে আমি জমিটা আমি করছি, ঠিক আছে? তো আমি রহমান বাবুকে সরাসরি দেখা করলাম, রহমান বাবুকে বললাম যে আপনি যে আমার নামে 1 নম্বর আসামি দিয়ে এইভাবে করছেন। তখন উনি বললো যে না, এটা আমার ভুল হয়েছে, ওর প্রেসার ক্রিয়েটে এটা করতে গেছি। মানে টোটালটাই গেম প্ল্যানার হচ্ছে দুলাল মোহাম্মদ। আচ্ছা, উনি এমনটা কেন করছেন? আপনার কি অনুমান, কেন করছেন? ষড়যন্ত্র, ওনার এটা ষড়যন্ত্র। এবার উনি শুধু ওনার সঙ্গেই না, উনি এরকম আরো লোকের সঙ্গে করছেন। আপনি যদি পাড়াতে আসেন, আপনাকে নাম ধরে বলছি, রাজেশ আলী, বাড়ি হচ্ছে ঝিটকিয়া মনিরপর, গিয়ে ওখানে জিজ্ঞাসা করবেন যে দুলাল মোহাম্মদের সঙ্গে আপনার জমি সংক্রান্ত কিছু ঘটনা ঘটেছিল বা আপনার বাড়ির ব্যাপারে, উনি ভালো বলে দেবেন। দ্বিতীয় কথা ফারুক সরকার, ওকে গিয়ে জিজ্ঞাসা করবেন, আপনাকে নামগুলো বলে দিচ্ছি, ওকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার সঙ্গে জমি সংক্রান্ত ব্যাপারে দুলাল মোহাম্মদের কিছু হয়েছিল, টোটাল ব্যাপারটাই ওরা বলবে। আচ্ছা, প্রাক্তন মেম্বার আমাদের ইফতেখার আলী আজাদ, তাকেও গিয়ে জিজ্ঞাসা করবেন, ওর একটা রিলেটিভ মজনু,
মজনুর সঙ্গে, ঠিক আছে, ওকে জিজ্ঞাসা করবেন। তো এর এটা একটা মানে কি বলবো, লোকের কাছ থেকে টাকা নিয়ে লোককে ভুলভাল বুঝিয়ে জমি করিয়ে দেবো, করিয়ে দেবো, এই করে লোকের কাছ থেকে টাকা নেওয়া। আচ্ছা, আমি বলবো তো রহমানবাবু খুব ভালো মনের মানুষ, খুব সাদা সিধা সহজ সরল মানুষ। ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ উনিও বলে দিয়েছে যে আমার বাপ দাদু এগুলো বিক্রি করে চলে গেছে, আমাদের ওইসব আর দেখার কোনো ব্যাপার নেই। কিন্তু এই লোকটা এত অশান্তি করে রেখেছে গ্রামটাকে, আজকে আমার বাড়িতে হামলা করেছে, ভাবা যায়। এবং এর হচ্ছে সব থেকে মাইনাস প্লাস কি করে, বউগুলোকে আগিয়ে দেয়, এতে কি হাতাহাতি করে। আমার গ্রামের লোক পুরো খেপে গেছিল, গ্রামের লোক খেপে গিয়ে আমাকে ফোন করলো, আমি বাড়িতে অবর্তমান, বাড়িতে ছিলাম না। তখন আমি বললাম তোমরা কেউ গায়ে হাত পাত দেবে না, হ্যাঁ। তখন ওরা পালিয়ে চলে যায়। তারপরে গ্রামের মহিলারা এবং যারা গ্রামবাসী সবাই মিলে থানায় আসে আমাকে নিয়ে। তারপরে আইসি সাহেব সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন। তো ও এখন পলাতক, ওকে পুলিশ প্রশাসন দেখছে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনার মতে এই যে রহমান বাবু যিনি আছেন আর কি, রহমান বাবু নামটা হচ্ছে ওনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি যিনি আছেন মানে তাকে বাই প্রেসারে করানো হচ্ছে আপনার মতে? 100 এবং শুনুন না, তারপরে আমাকে হুমকি, ওই যে দুলাল বাবু আমাকে বাইরে থেকে মোবাইল মারফত হুমকি, ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে, মানে কেটে টুকরো টুকরো করে দেবে, এতগুলো টুকরো করবে যে আমার পার্টির লোকগুলো গুনে শেষ করতে পারবে না। সেটা আমি আমার দলকে জানিয়েছি, দলও ব্যবস্থা নিচ্ছে, ওনারা প্রশাসনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসনের দিক থেকে, ঠিক আছে। এই মুহূর্তে যে টোটাল প্লটের যে 6 বিঘা জমি, 393 নং দাগের 197 শতক যে টোটাল যে জমিটি রয়েছে, প্রায় 6 বিঘা জমি, সেই জমিটির মালিকানা কে রয়েছেন, মালিক কে রয়েছেন? মালিক তো শুনেন, এবার ওরা হচ্ছে ওদের নাম কি, দুই ভাইয়ের নাম সজিরুল আর সুজিবুল, তো ওদেরও তো নামে নেই, ওরা মনে হয় ওদের ছেলেদের নামেও করে দিয়েছে, ঠিক আছে। তো আমি জানি না কার কার নামে করেছে। আর তারপরে হচ্ছে ওই যে বদিরউদ্দিন, যেটা 67 শতক, ওর যে বাকি জমিটা, ও তো প্রথমে বিশ্বু না কাকে বিক্রি করেছিল, ও আবার পরে বিক্রি করেছে মনে হয় আফাজউদ্দিন আবার ওর ছেলেদের নামে দিয়েছে, এরকম আছে। আর এই যে বদিরউদ্দিন আহমেদ, ইনি করেছে কি এক মহাজনকে, যেটা শুনলাম ওর ভাস্তার কাছ থেকে, এই যে ডিড ফিড তুলাতুলির জন্য ওর তো টাকা পয়সা নেই, তো একজনকে বন্ধক মানে লিখিতভাবে বন্ধক দিয়েছে, বুঝলেন। আচ্ছা, তাহলে আপনার মতে তাহলে এই জমিটি যিনি রয়েছেন, যে যার নামটা আমরা বারবার বলছি, যে রহমান আলীর যে বাবা মনিরউদ্দিন সরকার, তার নামে ছিল, কিন্তু পরবর্তীতে তিনি বিক্রি করে দিয়েছিলেন, এবং এই জমির বর্তমানে তারা কোনো মালিকানাধীন বা কোনো কিছু নন, এটাই তো বক্তব্য? না, এবং দখল সূত্রেও নন, দীর্ঘ 65 বছর ধরে দখল এবং মালিক কোনো সূত্রেই নন তারা। না, দীর্ঘ 65 বছর, মানে এই যে বদিরউদ্দিন আহমেদ বলছি না, ওনার নামে ডিডটা আছে 68 সালে। আর তারপরে হচ্ছে ওই যে যাদের কথা নাম বললাম, হ্যাঁ, ওনার নামে ডিড গুলো আছে, ওনাদের ডিড গুলো 69 সালে। আচ্ছা, তার আগে ওই যে দেনতুল্লার কাছে ওরা যে নিল, হ্যাঁ, ওর ডিড আছে সম্ভবত 65 কি এরকমই হবে। আর ওই যে এমএলএ সাহেবের যে দাদু সুরজমল কল্যাণী, ঠিক আছে, ওনার কাছ থেকে ওনার ছেলেকে যখন দিল, সেটা হচ্ছে 63 সাল। এবং সেই তখন থেকেই ওনারাই ভোগ দখল করে আসছে ওভাবেই। এনাদের আগে দেনতুল্লার ছেলেরা ভোগ দখল করছিল, সেটা সবাই জানে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। তবে এই ঘটনায় দুই পক্ষের পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ থেকে শামীম আক্তারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশায় আসক্ত? খুঁজে পাচ্ছেন না কোনো সুরাহা? আশাহত হবেন না, একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব। আমরা রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে। উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র। এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকাসক্তির সুচিকিৎসা করা হয়। এর পাশাপাশি আছে যোগা, মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেম সহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন। বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা, মোবাইল ব্যবহারের ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই জোন। আমাদের ঠিকানা
কর্ণজোড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 7384474733 অথবা 9800751278 অথবা 8759519270।